সিএমএ এক্সাম পেপার 2022 মার্জিনাল কস্টিং এর উপর একটা অঙ্ক আমি করাচ্ছি। দেখো 7 দাগের এ অঙ্কটা আমি পড়ছি, আবার একবার বলে দিচ্ছি। সিএমএ এক্সাম পেপার এটা 2022 ডিসেম্বর 7 দাগের এ বলছে এসইউবিএন লিমিটেড এ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট এট ₹60 পার ইউনিট ইন 2021। 2021 সালে 60 টাকা করে প্রোডাক্ট বিক্রি করতো, মানে পার ইউনিট সেলিং প্রাইস ছিল 60 টাকা। The company operated at margin of 40%। এইটার মানে হচ্ছে তার মার্জিন অফ সেফটি ছিল কত? 40%। তো মার্জিন অফ সেফটি যদি 40% হয়, তাহলে আমাদের কনসেপ্ট কি বলছে যে ব্রেক ইভেন সেলস 60% ছিল। কারণ ব্রেক ইভেন সেলস আর অ্যাকচুয়াল সেলস যোগ, ব্রেক ইভেন সেলস আর মস যোগ করলে তো অ্যাকচুয়াল সেলস পাওয়া যাবে। তো যেখানে মস বলেছে আমার 40%, সেখানে ব্রেক ইভেন সেলস কত হবে? 60%। এবার কি বলছে? ফিক্সড কস্ট অ্যামাউন্টেড টু ₹3,60,000। ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে 3,60,000 এন্ড ভ্যারিয়েবল কস্ট রেশিও টু সেলস 80%। ভ্যারিয়েবল কস্ট টু সেলস রেশিও এটা 80% যদি হয়, তাহলে ভ্যারিয়েবল কস্ট আর কন্ট্রিবিউশন যোগ করলে তো সেলস হবে। ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু কি? সেলস, তাই তো? তাহলে ভ্যারিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন, কারণ ফিক্সড কস্ট প্লাস প্রফিট মানে যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে ওইটা কন্ট্রিবিউশন হয়ে গেল আর ভ্যারিয়েবল কস্ট আলাদা করে রইল। তাহলে ভ্যারিয়েবল কস্ট যদি 80% হয়, তাহলে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট? 20%। তার মানে পিভি রেশিও কত? 20%। পিভি রেশিও ক্যালকুলেশন করার দরকারই নেই। তাহলে লিখতে হবে অ্যাজ ভ্যারিয়েবল কস্ট টু সেলস রেশিও ইজ 80%, অতএব পিভি রেশিও ইন 2021 কত হবে? 20%। আমার প্রথমে পিভি রেশিও দরকার, কারণ পিভি রেশিও আমাদের একবারে খুবই প্রয়োজনীয় বিষয় মার্জিনাল কস্টিং এর যে কোনো অঙ্কের সলিউশনের জন্য। তো আমাদের পিভি রেশিওটা এখান থেকে আমরা পেয়ে গেলাম পিভি রেশিওটা। এবার বলছে ইন 2022 ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ভ্যারিয়েবল কস্ট উইল গো আপ বাই 10%। ভ্যারিয়েবল কস্ট বলেছে 10% বাড়বে এন্ড দ্য ফিক্সড কস্ট উইল ইনক্রিজ বাই 5%। তাহলে 2022 এ যেহেতু ভ্যারিয়েবল কস্টটা চেঞ্জ আসছে, ভ্যারিয়েবল কস্টে 10% বাড়বে বলেছে, আবার ফিক্সড কস্টও বাড়বে বলেছে 5%, তাহলে এখানে পিভি রেশিও চেঞ্জ আসবে আমাদের। যদিও ফিক্সড কস্টের সঙ্গে পিভি রেশিওর কোনো সম্পর্ক নেই, তো সেক্ষেত্রে আমরা যেহেতু ভ্যারিয়েবল কস্টটা আমাদের বেড়েছে, তাই পিভি রেশিও বাড়বে, পিভি রেশিও চেঞ্জ আসবে। ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে মানে পিভি রেশিওতে চেঞ্জ চলে আসবে। তাহলে পিভি রেশিও কি চেঞ্জ আসবে সেটা আমি বার করে নেব। এবার বলছে ফিক্সড কস্ট বাড়বে 5%, তো ফিক্সড কস্ট বাড়লে পিভি রেশিও চেঞ্জ হবে না। তো যা ফিক্সড কস্ট বাড়বে, তার মানে ব্রেক ইভেন সেলস চেঞ্জ হবে। ব্রেক ইভেন সেলস চেঞ্জ হওয়া মানে মসও চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমি জাস্ট অ্যানালিসিস করছি। এখন অঙ্কে কি চেয়েছে সেগুলো দেখো। সেটা বলছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস required to be fixed in 2022 to earn the same PV ratio in 2021। তাহলে 2021 এ যতটা পিভি রেশিও ছিল সেই সেম পিভি রেশিও আমরা এখন আর্ন করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাকে সেলিং প্রাইসটা কতটা পরিবর্তন করতে হবে। তাহলে এটা একটা চেয়েছে। 2 নাম্বার চেয়েছে, বলছে যদি assuming the same selling price of ₹60 per unit in 2022, মানে 2021 এ যে 60 টাকা পার ইউনিট বিক্রি হচ্ছিল, এখনো 2022 এও 60 টাকা পার ইউনিট বিক্রি হবে। এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস রিকোয়ার্ড টু বি প্রডিউসড এন্ড সোল্ড টু আর্ন দ্য সেম প্রফিট ইন 2021। 2021 এ যতটা প্রফিট ছিল সেই সেম প্রফিট আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে এখন আমাদের সেলিং প্রাইস যদি 60 টাকাই থেকে থাকে, তাহলে কত ইউনিট আমাকে দ্রব্য উৎপাদন এবং বিক্রি করতে হবে। তাহলে এখানে আমি অঙ্কটা কি বুঝলাম, যে অঙ্কটা আমি বুঝছি যে আমার 2021 এর প্রফিটটা অবভিয়াসলি দরকার। 2021 এর প্রফিটটা যেহেতু পরবর্তী ক্ষেত্রে মেনটেন করতে বলেছে, আর 2021 এর যেহেতু পিভি রেশিও মেনটেন করতে বলেছে, সেম পিভি রেশিও হবে। দুটো আলাদা পার্ট। একটা পার্টে বলছে পিভি রেশিও 2021 এরটা মেনটেন করব, তাহলে সেলিং প্রাইস কি হবে। আর আরেকটা পার্টে বলেছে সেলিং প্রাইস যদি আগেরটাই থেকে থাকে, তাহলে আমাদের 2021 এর প্রফিটটাকে যদি আমি মেনটেন করতে চাই, তাহলে আমাদের কত ইউনিট দ্রব্য উৎপাদন ও বিক্রি করতে হবে। এই দুটো পার্টে অঙ্কের অ্যান্সার চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 2021 এর পিভি রেশিও বার করে নিতে হবে, আবার 2021 এর প্রফিটটা বার করে নিতে। তাহলে এইটা আমাদের টার্গেট। আমরা আগে টার্গেটটা ফিক্স করে নিলাম যে আমরা কি করব। টার্গেট না ফিক্স করলে আমরা গোলে পৌঁছাতে পারবো কি? আগে টার্গেট ফিক্স করতে হবে, তবে আমরা গোলে পৌঁছাতে পারবো। তাহলে আমাদের ব্যাপারটা কি এখানে, আমরা প্রথমে পিভি রেশিওটা তাহলে লিখে দিই। তাহলে কি লিখবে, যে অ্যাজ ভ্যারিয়েবল কস্ট রেশিও ইকুয়াল টু 80%, অতএব in 2021 পিভি রেশিও ইকুয়াল টু 20%। হয়েছে, এটা মিটে গেল। আচ্ছা, তাহলে এবার বলেছে আমাদের মস আছে 40%, তাহলে সেক্ষেত্রে ব্রেক ইভেন সেলসটা কত পার্সেন্ট? 60%। তাহলে আমাদের যেহেতু পিভি রেশিও পেয়ে গেছি, এখান থেকে আমরা ব্রেক ইভেন সেলসটা পেয়ে যাবো না পাবো না?
পাবো তো? কেন আমরা আমাদের এখন আরেকটা টার্গেট পেয়েছি, আমরা পিভি রেশিও তো পেয়েছি, আরেকটা টার্গেট আমাদের প্রফিট বার করা। প্রফিট বার করতে গেলে আমাদের মস চাই, তো মস তো আমি যেতে পারছি না ডাইরেক্ট, তাহলে আমি কি করব, প্রথমে ব্রেক ইভেন সেলসটা বার করে নিই, ব্রেক ইভেন সেলস থেকে মসটা পেয়ে যাই। কারণ ব্রেক ইভেন সেলস যদি 60% টাকাটা কত হবে সেটা যদি পেয়ে যাই, তাহলে 40% টাকাটা কত হবে সেটাও পেয়ে যাবো। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি, ব্রেক ইভেন সেলস বার করা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বিপি ইন রুপিস, এটা সমান কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো ফিক্সড কস্ট আমাদের তো দেওয়া ছিল 3,60,000 ডিভাইডেড বাই পিভি রেশিও 20%, এটা সমান তাহলে কত হচ্ছে দেখো, ব্রেক ইভেন সেলস কত হচ্ছে দেখো, এটা কিন্তু ইন 2021 এটা ব্রেক ইভেন সেলস কত হচ্ছে, এটা 18 লাখ। এটা আমাদের কি বেরোলো, পিভি এই ব্রেক ইভেন সেলস বেরিয়ে গেল। তো ব্রেক ইভেন সেলস এটা সমান কত পার্সেন্ট, তাহলে যেহেতু মস 40%, অতএব ব্রেক ইভেন সেলস ইকুয়াল টু কত, 60%। তাহলে 60% ইকুয়াল টু দিস 40% সমান কত হবে, মস পেয়ে যাবো। তাহলে মস সমান, অতএব মস সমান মস 2021 মস সমান তাহলে কত হবে, 18 লাখ ইনটু 60 বাই 40 বাই 60, 40 বাই 60 কত হচ্ছে এটা 12 লাখ। তাহলে রুপিস হচ্ছে 12 লাখ। এটা আমাদের কি বেরোলো, মস। তাহলে নাও উই ক্যান গেট প্রফিট ইকুয়াল টু প্রফিট 2021, এটা সমান মস ইনটু পিভি রেশিও, মস ইনটু পিভি রেশিও সমান 12 লাখ ইনটু পিভি রেশিও কত ছিল, পিভি রেশিও 20%, তাহলে 12 লাখ ইনটু 20% সমান 2,40,000, এটা আমাদের প্রফিট বার হয়ে গেল, রাইট। এখন আমরা এবার উত্তর দিতে যাব একের দাগ, মানে প্রথম পার্টে যেটা চেয়েছিল সেটা হচ্ছে পিভি রেশিও যদি আমরা মেনটেন করতে চাই 20%, 2021 এর পিভি রেশিও যেটা 20% সেটা যদি মেনটেন করতে চাই, তাহলে আমাদের নিউ সেলিং প্রাইসটা আমাদের কোথায় সেট আপ করতে হবে, সেই পোর্শনটার উত্তর দিচ্ছি আমি। দেখো এটা আমি করে নিলাম, এটা মুছে দিলাম। দেখো আমাদের আগে সেলিং প্রাইস ছিল 60 টাকা, ₹60, যেখানে ভ্যারিয়েবল কস্ট রেশিও ছিল কত, 80%, তার মানে সেলস এর 80% হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে ভ্যারিয়েবল কস্ট এটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট ইকুয়াল টু কত, ₹60। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমান 60 ইনটু 80%, দ্যাট ইজ ইকুয়াল টু ₹48। এটা আমাদের 2021 এর ভ্যারিয়েবল কস্ট। 2022 এ বলেছে এটা 10% বেড়েছে, 10% ভ্যারিয়েবল কস্ট বেড়েছে। তাহলে ইন 2022 ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 48 ইনটু 100, 10% কত হবে, 52.8 রুপিস, 52.8, এটা আমাদের নিউ ভ্যারিয়েবল কস্ট। এখন 2022 এ ভ্যারিয়েবল কস্ট বাড়লো, বেড়েছে তো 52.8 টাকা হয়েছে। আমরা চাইছি যে আমাদের পিভি রেশিওটা 20% থাকবে, তার মানে ভ্যারিয়েবল কস্টটাকে কত পার্সেন্ট রাখতে চাইছি আমি, 80%। আমি যদি পিভি রেশিওটা মেনটেন করতে চাই 20%, তাহলে এটা আমাকে বলে দিচ্ছে যে ভ্যারিয়েবল কস্টটা আমাকে মেনটেন করতে হবে কত পার্সেন্ট, 80%। তার মানে এটা আমি 80% সেট করে নিচ্ছি, সেলিং প্রাইস পেয়ে যাবো। এটা 80% সেলিং প্রাইস, তাহলে কত, 100। এটা যদি 80% হয়, পিভি রেশিও যদি 20% মেনটেন করতে চাই, তাহলে আমাকে তো ভ্যারিয়েবল কস্টটাকে 80% এর ফিক্সড করতে হবে। তাহলে ভ্যারিয়েবল কস্ট এটা সমান 80% ধরে নিলাম আমি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে, ওইটা ইনটু 100/80, তাহলে 80% ইকুয়াল টু দিস 100% সমান কত হবে, রাইট। তাহলে কি হবে, সেলিং প্রাইস পার ইউনিট in 2022 to maintain same PV ratio as in 2021 equal to 52.8 into 100/80 equal to rupees
66 পেয়ে গেলাম। বোঝা গেছে? ফার্স্ট পোর্শনের উত্তর আমি দিয়ে দিয়েছি। নাও এখন সেকেন্ড পার্টে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস রিকোয়ার্ড টু বি প্রডিউসড এন্ড সোল্ড টু আর্ন দ্য সেম প্রফিট ইন 2021। এখানে কিন্তু দেখো ফিক্সড কস্টটা বলেছে কত পার্সেন্ট বাড়বে, 5% বাড়বে। ফিক্সড কস্টটা কত পার্সেন্ট বাড়াতে বলেছে? 5%। তো ফিক্সড কস্ট তাহলে আগে কত ছিল? 3,60,000। তাহলে এখন ফিক্সড কস্ট কত বার করে নেব। এবার আমাদের প্রফিট করতে বলেছে, আগের প্রফিটই রাখতে হবে। তো আগের প্রফিটটা আমরা তো বার করে রেখেছিলাম। 2021 এর প্রফিটটা কত ছিল? 2,40,000। 2,40,000 প্রফিট আর ফিক্সড কস্ট যেটা দেওয়া হবে সেটা টোটাল কন্ট্রিবিউশন করতে হবে। সেটা টোটাল কন্ট্রিবিউশন যদি সেট করে নিতে পারি তাহলে আমরা সেখানে কত ইউনিট বিক্রি করতে, মানে টার্গেট সেলস এর ফর্মুলা লাগাবো। বোঝা গেছে? এটা মুছে দিলাম। তাহলে লেখো ইন 2022 ফিক্সড কস্ট, in 2022 fixed cost equal to 3,60,000 into 105% equal to কত? 3,78,000। এটা আমাদের ফিক্সড কস্ট পেয়ে গেলাম। তাহলে এবার আমি টার্গেট সেলসে চলে যাচ্ছি। টার্গেট সেলস to maintain same profit as in 2021 equal to fixed cost plus desired profit, fixed cost plus desired profit divided by, আমি পিভি রেশিও করছি, এখানে কন্ট্রিবিউশন পার ইউনিট আমি বার করিনি, আমি সেই জন্য পিভি রেশিও করে দিচ্ছি। তাহলে ডিভাইডেড বাই পিভি রেশিও, পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট কত? 3,78,000 আফটার চেঞ্জ। প্রফিট হচ্ছে আগের প্রফিটটা মেইনটেইন করতে চাইছি 2,40,000 ডিভাইডেড বাই পিভি রেশিও। নতুন পিভি রেশিও কত ছিল? ও পিভি রেশিও তো 20% 2022 মেইনটেইন করছি আমি, নাকি? সেম সেলিং প্রাইস আর না, পিভি রেশিও তো চেঞ্জ করলাম মনে হচ্ছে। 2022 এর ভ্যারিয়েবল কস্ট 10% বাড়ার কারণে পিভি রেশিও চেঞ্জ তো বলেছি না, বার করিনি এখনো। তাহলে ওটা বার করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে একটু পিভি রেশিওটা আলাদা করে বার করে নিতে হচ্ছে। এখানটাই করছি না, আচ্ছা পিভি রেশিওটা এখানে করছি আমি। পিভি রেশিও আফটার চেঞ্জ। আচ্ছা, তো এখানে আমার দেখো ভ্যারিয়েবল কস্ট কি বলেছিল? ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কত বাড়বে? 10%। ভ্যারিয়েবল কস্ট 10% বেড়ে যাচ্ছে। তো সেখানে আমার পিভি রেশিও 2022 তাহলে চেঞ্জ হবে। যদি 60 টাকা আমাদের থেকে থাকে, 60 টাকা যদি আমাদের সেলিং প্রাইস হয়, মানে সেলিং প্রাইস তো আমি চেঞ্জ করছি না, তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশনটা কত হবে বার করে আর সেলসের সাথে ভাগ করে দিলে তো বেরিয়ে। বোঝা গেছে? তো বা আগের যে আমার পিভি রেশিও ছিল 20%, ওখান থেকে আসতে পারি আমি। 20% যে পিভি রেশিও ছিল ওখান থেকে আসতে পারি। আচ্ছা, ওখান থেকে আসছি, 20% পিভি রেশিও থেকে আসছি। তাহলে আগের পিভি রেশিও 20%, এর মানে কি? এটার মানে হচ্ছে সেলস, আমি এটা কিন্তু অঙ্কের পার্ট নয়, এটা আলাদা করে দেখাচ্ছি। সেলস সমান কত? 100। সেলস 100, কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20 আর ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 80। এখন কি বলেছে? ভ্যারিয়েবল কস্ট 10% বাড়ছে। তো 10% বাড়ছে মানে নতুন ভ্যারিয়েবল কস্ট কত হবে? 88। আর সেলস প্রাইস তো চেঞ্জ হচ্ছে না, সেলস প্রাইস যা ছিল তাই থাকছে। তাহলে কন্ট্রিবিউশন কত হবে? 100 মাইনাস 88। 100 মাইনাস 88 ইকুয়াল টু কত হচ্ছে? 12। ঠিক আছে? তাহলে আমার পিভি রেশিও কত হবে? কন্ট্রিবিউশন বাই সেলস মানে 12 বাই 100 ইনটু 100 সমান কত? 12%। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের কি হলো? নতুন পিভি রেশিও আমরা পেয়ে গেছি। সেই এই পিভি রেশিওটা, আচ্ছা অন্যভাবে যদি এটা সলিউশন করা যায় তাহলে কি দাঁড়ায় সেটাও দেখে দিচ্ছি। আমাদের আফটার চেঞ্জ যে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সেটা কত বেরিয়েছিল? 52.8। তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশন কি দাঁড়াচ্ছে? কন্ট্রিবিউশন ইকুয়াল টু 60 তো সেলিং প্রাইস আর ভ্যারিয়েবল কস্ট কত? 52.8। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার এটা কত দাঁড়াচ্ছে? 7.2। এটা আমাদের নতুন কন্ট্রিবিউশন। তাহলে সেক্ষেত্রে পিভি রেশিও কি হবে? কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100 সমান কত হচ্ছে? দেখো 12%। হ্যাঁ,
12 আসছে তো, এটাও 12%, একই রকম পাবো। আইদার এটা করবো অথবা এটা করবো, এটা কনসেপ্ট বেস আর এটা ইনফরমেশন বেস। বুঝা গেল? তাহলে আমি এখানে এখন কি করব, ডিভাইডেড বাই পিভি রেশিও কত, 12%। তাহলে এটা সমান কত হচ্ছে, দেখো চটপট, হারি আপ। হ্যাঁ, 5 লাখ 3,78,000 প্লাস 2,40,000 ডিভাইডেড বাই 12%, কত, 51 লাখ 50,000। এটা আমাদের কি বাড়ালো, টার্গেট সেলস। কিন্তু আমাকে চেয়েছে কি, ইউনিট। তাহলে ইউনিট মানে এটাকে সেলিং প্রাইস পার ইউনিটে ভাগ করে দিতে হবে। এটাকে সেলিং প্রাইস পার ইউনিট কত, আমার 60 টাকা তো, তাহলে অতএব নাম্বার অফ ইউনিটস, এটা সেলস ভ্যালুতে বেরিয়েছে, অতএব রিকোয়ার্ড নাম্বার অফ ইউনিটস ইকুয়াল টু 51,50,000 ডিভাইডেড বাই 60, কত আসছে, হ্যাঁ 85,833, 830, তাহলে 4 ইউনিটস করে দাও, 0.33, মানে ইউনিটটা তো ফ্র্যাকশনে থাকবে না, নেক্সট ইউনিটে চলে যেতে হবে। তাহলে 85,834 ইউনিটস, দ্যাটস অল। সিরিয়াল নাম্বার 7B। অঙ্কটা আমি পড়ছি, তোমরা শোনো। বলছে প্যান্ট লিমিটেড প্রোডিউসিং এ সিঙ্গেল প্রোডাক্ট সেলস ইট অ্যাট ₹50 পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট ইজ ₹35। মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট উৎপাদন করে, তো সেক্ষেত্রে তারা দ্রব্যটা বিক্রি করে কত টাকায়, 50 টাকায় পার ইউনিট, এবং ভ্যারিয়েবল কস্ট সেখানে 35 টাকা দেওয়া আছে। মানে এখান থেকে আমি কন্ট্রিবিউশন পেয়ে যাচ্ছি, কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা পেয়ে যাচ্ছি, পিভি রেশিও আমরা পেয়ে যাবো, যেটা আমাদের যে দুটো মেন প্যারামিটার যার উপর ডিপেন্ড করে আমরা ব্রেক ইভেন পয়েন্ট, লস ইত্যাদি ক্যালকুলেশন করব, প্রফিট ইত্যাদি ক্যালকুলেশন করব, সেই প্যারামিটার এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। বলছে দা ফিক্সড কস্ট অ্যামাউন্ট টু ₹12 লাখ পার অ্যানাম, 12 লাখ টাকা ফিক্সড কস্ট দেওয়া আছে। আচ্ছা, বলছে উইথ দিস ডাটা ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোয়িং ট্রিটিং ইচ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু কোনো লিঙ্ক নেই, একটা মানে একের দাগে যে আইটেমটা বলছে দুইয়ের দাগের সঙ্গে তার কোনো, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ভাবেই ক্যালকুলেশন হবে। যেমন প্রথমে একের দাগে বলেছে এখানে পিভি রেশিও এন্ড ব্রেক ইভেন সেলস, তো পিভি রেশিও ব্রেক ইভেন সেলস বার করাটা কোনো সমস্যা আছে কি, কোনো সমস্যা নেই। আমরা কি করব, কন্ট্রিবিউশন বার করব, কন্ট্রিবিউশন আর সেলস এর রেশিও বার করে দেবো, তাহলে তো কন্ট্রিবিউশন টু সেলস বার করলেই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি, এখানে লেখো পিভি রেশিও, একের দাগ পিভি রেশিও equal to contribution per unit divided by selling price per unit। তো এখানে টোটাল কন্ট্রিবিউশন বার করা সম্ভব নয়, তার কারণ কত ইউনিট প্রোডাকশন হচ্ছে, কত ইউনিট প্রোডাকশন এবং সোল্ড হচ্ছে সেটা বলা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, পার ইউনিট দিয়ে পিভি রেশিওটা বার করছি, মানে কন্ট্রিবিউশনও পার ইউনিট নিলাম আর সেলিং প্রাইসও পার ইউনিট নিলাম। তাহলে এখানে কন্ট্রিবিউশন কত হচ্ছে, কন্ট্রিবিউশন হচ্ছে 50 মাইনাস 35, 50 সেলিং প্রাইস, 35 হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, তাহলে 55 মাইনাস 35 বাই 50 সমান হচ্ছে 15/50। আচ্ছা, এটা ইনটু 100 দিয়ে দাও, পার্সেন্টেজই বার করবো, ইনটু 100 ইকুয়াল টু কত হচ্ছে, 15/50 ইনটু 100 কত হচ্ছে, এটা 30%। তাহলে আমাদের পিভি রেশিও পেয়ে গেলাম আমরা 30%, একের দাগের অ্যান্সার ক্লিয়ার। দুয়ের দাগে বলেছে দা নিউ, আচ্ছা ওখানে একের দাগে আরেকটা আছে, আরেকটা পার্ট আছে ব্রেক ইভেন সেলস। তাহলে ব্রেক ইভেন সেলস বিইপি, আচ্ছা এটা ব্রেক ইভেন সেলস বলেছে ইউনিটে না ভ্যালুতে বার করতে বলেছে, কিছু বলা নেই, একটা করে দিচ্ছি, আমি ভ্যালুতেই বার করছি। ব্রেক ইভেন পয়েন্ট ইন ভ্যালু সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও ইকুয়াল টু, ফিক্সড কস্ট দেওয়া ছিল 12 লাখ ডিভাইডেড বাই 30% ইকুয়াল টু, ওটা কত হচ্ছে
40 lakhs। তাহলে এটা আমাদের কি গেল, একের দাগটা গেল, একের দাগ ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। দুয়ের দাগ, দুয়ের দাগে বলছে নিউ ব্রেক ইভেন সেলস ইফ ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজড বাই ₹3 পার ইউনিট উইদাউট ইনক্রিজ ইন সেলিং প্রাইস। সেলিং প্রাইস চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভ্যারিয়েবল কস্ট 3 টাকা পার ইউনিট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিউ ব্রেক ইভেন পয়েন্টটা কি হবে? তো ভ্যারিয়েবল কস্ট বাড়ছে মানে আমরা তো এটা জানি, আগের অঙ্ক আমরা করেছি, ভ্যারিয়েবল কস্ট বাড়া মানে পিভি রেশিও চেঞ্জ হবে। তো পিভি রেশিও চেঞ্জ করে আমরা বার করি নিউ পিভি রেশিও। তাহলে নিউ পিভি রেশিও, পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট সমান, আচ্ছা আমাদের আগের কন্ট্রিবিউশন কত ছিল? 15 টাকা পার ইউনিট। 3 টাকা ভ্যারিয়েবল কস্ট বাড়লে কন্ট্রিবিউশন 3 টাকা কমে যাবে, আগের যা কন্ট্রিবিউশন পার ইউনিট ছিল তার থেকে 3 টাকা কমে যাবে, তাই তো? বা অথবা কেউ যদি ক্যালকুলেশন করে করবে, তাহলে সেক্ষেত্রে আমার নিউ ভ্যারিয়েবল কস্ট কত হবে? 38 টাকা, আর 50 টাকা সেলিং প্রাইস আছে, 50 মাইনাস বাড়ছে, ভ্যারিয়েবল কস্ট তো বাড়ছে, 3 টাকা বাড়ছে। বলছি তাহলে সেক্ষেত্রে আমাদের 35 টাকা প্লাস 3 টাকা ভ্যারিয়েবল কস্ট কত? 38 রুপিস 38, আর সেলিং প্রাইস কত আছে? 50, তাহলে 50 মাইনাস 38 ইকুয়াল টু কত? 12, তাহলে 12/50 একবারে করে দিলাম 12/50। আচ্ছা এগুলো তোমরা পরীক্ষার এক্সাম পেপারে যখন সলিউশন করবে তখন একটু দেখিয়ে দেবে যে নিউ ভ্যারিয়েবল কস্টটা তো, নিউ কন্ট্রিবিউশন পয়েন্টটা তো, অতএব পিভি রেশিও। আমি জাস্ট জিনিসটা তোমরা মানে জাস্ট সলিউশনটা আমি দেখাচ্ছি কিভাবে হবে, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্রেজেন্টেশনটা তোমরা ঠিকঠাক করবে এক্সাম। আচ্ছা তাহলে এখানে কি হলো? 12/50 into 100, 12/50 into 100 ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে 24%। নিউ পিভি রেশিও আমাদের পেয়ে গেলাম 24%। যেহেতু এখানে সেলিং প্রাইস চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর। আচ্ছা তাহলে এবার আমরা নিউ ব্রেক ইভেন সেলস পেয়ে যাচ্ছি। দেখো নিউ ব্রেক ইভেন সেলস, নিউ বিইপি, এটাও আমি সেলস ভ্যালুতে বার করে দিলাম। ইন ভ্যালু সমান, কেউ যদি এটা ইউনিটে বার করতে চায় তাহলে পিভি রেশিও না দিয়ে সেখানে কি হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট লিখবে, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে আমরা এক ভ্যালুতেই বার করছি, তাহলে এখানে কি হলো? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। আচ্ছা এখানে ফিক্সড কস্ট কোনো চেঞ্জ নেই, আগে যেটা ছিল 12 লাখ সেটাই থাকবে, তাহলে এটা সমান কত হচ্ছে? 12 লাখ ডিভাইডেড বাই 24% ইকুয়াল টু 50 lakhs রুপিস 50 lakhs। ক্লিয়ার? এই গেল আমাদের দুয়ের দাগ। এবার তিনের দাগে বলেছে ইনক্রিজ ইন সেলস রিকোয়ার্ড ইফ প্রফিট আর টু বি ইনক্রিজ বাই 2.4 lakhs। তার মানে যদি আমরা প্রফিটটা 2.4 lakhs বাড়াতে চাই তাহলে সেলসটা কতটা বাড়াতে হবে? তাহলে এখানে ইনক্রিজ ইন সেলস রিকোয়ার্ড, কতটা সেলসের পরিমাণ বাড়বে ইফ প্রফিট আর টু বি ইনক্রিজ বাই 2.4 lakhs। এখানে আমাদের একটা মানে কনফিউজিং একটা কোশ্চেন চলে আসতে পারে মনের মধ্যে, যে আগে প্রফিট কি ছিল তার থেকে 2.4 লাখ আমি বাড়াবো, এটাই তো আমাদের মনের মধ্যে আসছে। আগে প্রফিটটা যা ছিল তার থেকে 2.4 লাখ বাড়বে। এখন এখানে দেখো প্রবলেমটা কত ইউনিট দ্রব্য উৎপাদন হচ্ছিল, প্রোডাকশন হচ্ছিল দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আগে কতটা প্রফিট ছিল জানতে পারছি না, ওইটা আমাদের জানার প্রয়োজনও নেই। আমার দিকে কতটা সেলস বাড়ালে 2.4 লাখ কন্ট্রিবিউশন আসবে সেটা বার করলেই হবে। আমরা যে ধরো এই যে ফিক্সড কস্টকে আমি পিভি রেশিও দিয়ে ভাগ করছি, এটার মানেটা আমরা অনেকদিন আগে থেকেই বলছি, আমি ফিক্সড কস্টটা তুলে নিতে চাইছি, মানে ফিক্সড কস্টটা যদি কন্ট্রিবিউশন হয় তাহলে সেই পরিমাণ কন্ট্রিবিউশন তুলে নিচ্ছি, যে মানে আমি এটার দ্বারা কি বুঝাচ্ছি যে 50 লাখ যদি আমি সেলস করি তাহলে উই ক্যান গেট কন্ট্রিবিউশন অফ রুপিস 12 লাখ। আবার ধরো এর সাথে আমি বললাম যে আমি এখন প্রফিট করতে চাইছি 1 লাখ টাকা, তাহলে আমি কি করবো? আমাদের মোট টোটাল কন্ট্রিবিউশন কত তুলতে হবে? 12 লাখ প্লাস 1 লাখ, 13 লাখ কন্ট্রিবিউশন তুলে নিয়ে আসতে হবে, পিভি রেশিওতে ভাগ করবো, আমি পেয়ে যাবো। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাকে যদি প্রফিট বলেছে 2.4 লাখ মানে বাড়াতে হবে আগের যা প্রফিট ছিল, তাহলে সেক্ষেত্রে আগের প্রফিটটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি কি করব? শুধু 2.4 লাখ এইটা কন্ট্রিবিউশন বাড়াতে গেলে কতটা সেলস, মানে ওইটা কন্ট্রিবিউশন তুলে নিয়ে আসতে গেলে কতটা সেলস লাগবে, তাহলে সেইটা বার করলেই হবে। আগের সেলস যাই থাক না কেন, আগের প্রফিট যাই থাক না কেন, আমি তো 2.4 লাখ বাড়িয়ে দেবো, মানে 2.4 লাখ আমি এক্সট্রা সেলস করে 2.4 লাখ কন্ট্রিবিউশন এক্সট্রা আমি আর্ন করবো, তাহলে সেক্ষেত্রে আমি ওই প্রফিটটাকে ভাগ করে দেবো পিভি রেশিও দিয়ে। বুঝতে পেরেছি না পারিনি? সমস্যা আছে কিছু? হ্যাঁ,
বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি এটা, তাহলে 3 দাগ, 3 দাগ লেখো, ইনক্রিজ ইন সেলস রিকোয়ার্ড, increase in sales required, increase in sales required। এবার এটা লিখবে increase in sales required to increase profit by rupees 2.4 lakhs, to increase profit by rupees 2.4 lakhs আমি লিখলাম না। তাহলে increase in sales required সমান তাহলে কি হবে, যে আমরা এক্সট্রা যে প্রফিটটা করতে চাইছি সেইটা ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে সেক্ষেত্রে কি লিখবে, required extra profit divided by পিভি রেশিও। বোঝা গেছে? তাহলে রিকোয়ার্ড এক্সট্রা প্রফিট সমান কত, 2,40,000, 2.4 লাখ ছিল তো, ডিভাইডেড বাই পিভি রেশিও। আচ্ছা, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলেছে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে এই যে 2 এর দাগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? তাহলে 2 এর দাগের যদি সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে অরিজিনাল অঙ্কে যে পিভি রেশিও ছিল সেটা 1 এর দাগেই ছিল, সেটা কত ছিল, 30%। 30% ছিল তো, তাহলে আমি ওই পিভি রেশিওটা নেব, তাহলে কত হবে, 30% সমান কত হচ্ছে, রুপিস 8 লাখ। হ্যাঁ, তাহলে 8 লাখ টাকা যদি আমি সেলস বাড়াই, তাহলে আমি এক্সট্রা প্রফিট কত করব, 2.4 লাখ। মানে আগে আমার প্রফিট যাই থাক, আমাকে যদি 2.4 লাখ এক্সট্রা প্রফিট করতে হয়, আমাকে সেলস বাড়াতে হবে কত, 8 লাখ। বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা আমি এটা কি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাবো, এর সাথে এক্সাম্পল দিয়ে আর কিছু বুঝিয়ে দেবো? হ্যাঁ, তাহলে দেখো আমি এই পোর্শনটা মুছে দিলাম, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন আমাদের এক্সট্রা প্রফিটটা নির্ণয় করার জন্য কোনো আর আগের প্রফিটটা জানার প্রয়োজন হচ্ছে না, আগের সেলসও জানার প্রয়োজন নেই। কেন দরকার নেই সেটা একটু দেখে নাও। আমি এইটা এক্সাম্পল দিয়েই বুঝাবো, মানে এইটারই এক্সাম্পল আমি নেব, সেটা দিয়েই বোঝাবো। তো ধরো আমার এখানে ব্রেক ইভেন পয়েন্টটা কত বেরিয়েছিল, ব্রেক ইভেন পয়েন্ট কত, আমাদের যে একের দাগে যে সলিউশন করেছি সেখানে ব্রেক ইভেন পয়েন্ট আমি ভ্যালুতে কত পেয়েছিলাম, 40 লাখ। তাহলে 40 লাখ যখন আমি বিক্রি করছি, 40 লাখ যখন সেলস আসছে, তখন আমাদের প্রফিট কত, জিরো। প্রফিটটা কত, জিরো। তো আমি যদি ধরে নিই যে আমার আগের বছরের প্রফিটটা জিরো ছিল, কোনো সমস্যা আছে? আগের বছরের প্রফিটটা জিরো ছিল যদি ধরে নিই, কোনো সমস্যা আছে? বা এক্স যদি ধরি, বা 20,000, 10,000 বা কিছু একটা ধরে নিই, কোনো সমস্যা আছে? আমি জিরো ধরলাম, আগের বছরের প্রফিট কত ছিল, জিরো। তাহলে আমার আগের বছর সেলস কত ছিল, আগের বছরের সেলস কত, প্রফিট যদি জিরো থাকে সেলস কত ছিল, 40 লাখ। ব্রেক ইভেন সেলস তো তখন সেলস ছিল, তাহলে আগের বছরের প্রফিট ছিল জিরো, এবছরের প্রফিট আমি কত করতে চাইছি, আরো এক্সট্রা 2,40,000 করতে চাইছি। তার মানে আমার সেক্ষেত্রে আমাকে কত টাকা সেলস করতে হবে, আমার 12 লাখ টাকা আমাকে তো তুলতেই হবে, ফিক্সড কস্ট 12 টাকা তুলতে হবে, প্লাস কত তুলবো, 2,40,000। এনি কোশ্চেন? ডিভাইডেড বাই কত, পিভি রেশিও। মানে আমার এটা হবে, তাহলে পিভি রেশিও কত, 30%। এটা করলে কত হবে, দেখো 20 লাখ, 20 লাখ। দেখে নাও। হ্যাঁ সরি 48, সরি আগে তো 40 লাখ ছিল, আমারই ভুল হয়েছে বলায়। এটা কত, 40 লাখ, এই 48 লাখ। আমার তো আগে কত ছিল, আমি 8 লাখ বাড়িতে করে 12 লাখ ধরে বাড়ি ফেলেছি। তো যাই হোক, তাহলে এখানে কত হচ্ছে, 40 লাখ প্লাস 8 লাখ, তাহলে কত হবে, এটা 48 লাখ, 8 লাখ টাকা বাড়লো। আচ্ছা আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আগের বছরের প্রফিট আমার ছিল 1 লাখ, তাহলে সেক্ষেত্রে আমাকে এক্সট্রা প্রফিট কত তুলতে হবে, 2,40,000। মানে কত তুলতে হবে, 2,40,000 মানে কত তুলতে হবে, টোটাল প্রফিটটা কত হবে, 3,40,000। আগের বছর যদি 1 লাখ থেকে থাকে, তাহলে এবছর আরো 2,40,000 এক্সট্রা প্রফিট করতে চাইছি, মানে প্রফিটটা কত নিয়ে আসতে হবে, 3,40,000। তাহলে এটাকে আমি কত করবো, 3,40,000। দেখো কত হচ্ছে এটা, 12 লাখ প্লাস 3,40,000 বাই 30%, কত হচ্ছে, 51,30,333। এটা আমাদের সেলস দাঁড়াচ্ছে এখন। যদি আমরা 2,40,000 এক্সট্রা প্রফিট করতে চাই, আমাদের আগের প্রফিট কত ধরেছিলাম, 1 লাখ, তাহলে আগের সেলসটা কত ছিল, 13 লাখ। মানে কন্ট্রিবিউশন কত ছিল, 13 লাখ। তো 12 লাখ টাকা ফিক্সড কস্ট প্লাস 1 লাখ টাকা প্রফিট, তাহলে টোটাল সেলস কত আমি কি করে পারবো, 13 লাখ টোটাল কন্ট্রিবিউশন ছিল, মানে এক্সট্রা তুলে নিয়ে আসতো, ডিভাইডেড বাই 30%, কত হচ্ছে দেখো এটা, 43,33,333।
হ্যাঁ, এটা বিয়োগ করলে কত হবে? 8 লাখ। বোঝা গেছে? এক্সাম্পল ক্লিয়ার? হ্যাঁ, তুমি যাই নাও, তোমাকে প্রফিটটা বাড়াতে গেলে ওটাই করতে হবে, যেটা প্রফিট দিয়ে আছে, যত টাকা প্রফিট বাড়াতে চাইছো তাকে পিভি রেশিও দিয়ে ভাগ করবে, তাহলে তুমি কত টাকা এক্সট্রা সেলস করতে হবে পেয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, এটা গেল আমাদের বিয়ের দাগের কত করলাম? 3টা করলাম। এবার আমরা 4এরটা করব। 4এরটাও ওই একই ধরনের কনসেপশনের উপর বেস করে আছে। দেখো 4এর পার্টে দেখো 4এর দাগেরটা কি বলছে আমি পড়ছি। বলছে পার্সেন্টেজ ইনক্রিজ অবলিক ডিক্রিজ ইন সেলস ভলিউম ইউনিটস টু অফসেট। সেলস ভলিউম ইউনিটস মানে কি? মানে সেলস এর পরিমাণটা, কোয়ান্টিটিটা। এখানে বলছে পার্সেন্টেজ কত পার্সেন্ট বাড়াতে হবে, সেলস ভলিউম কত পার্সেন্ট বাড়াতে হবে বা কত পার্সেন্ট কমাতে হবে। কি কারণে? an increase of ₹3 in the variable cost per unit. ভ্যারিয়েবল কস্ট যদি 3 টাকা পার ইউনিট বাড়ে, তাহলে আমাকে অফসেট করার জন্য বা আগের প্রফিটটাকে মেনটেন করার জন্য, আগের যে প্রফিট ছিল সেই প্রফিটটাকে মেনটেন করার জন্য আমাকে কত পার্সেন্ট সেলস বাড়াতে হবে বা কমাতে হবে। তো আগে এটা বলতো যে ভ্যারিয়েবল কস্ট যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগের প্রফিটটা মেনটেন করতে চাইলে আমাকে সেলস বাড়াতে হবে না কমাতে হবে? ভ্যারিয়েবল কস্ট বাড়ছে 3 টাকা পার ইউনিট, তো সেক্ষেত্রে আগের বছরে যা প্রফিট ছিল, মানে আগের সেলস ভলিউমে যা প্রফিট ছিল, সেই প্রফিটটাকে যদি আমি এখন মেনটেন করতে চাই, সেম প্রফিট রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে সেলসটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি আসবে? সেলস বাড়াতে হবে, ইনক্রিজ হবে। আর দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে এ 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস। সেলিং প্রাইস 10% বেড়ে যাচ্ছে উইদাউট এফেক্টিং এক্সিস্টিং প্রফিট কোয়ান্টাম। মানে এখানে বলেই দিয়েছে যে প্রফিট কোয়ান্টামটাকে ঠিক রাখতে, প্রফিটের পরিমাণটা ঠিক রাখতে হবে, আর সেলিং প্রাইসটা আমার কি হচ্ছে? 10% বেড়ে যাচ্ছে। তো সেলিং প্রাইস যদি 10% বেড়ে যায়, আগের প্রফিটটা যদি মেনটেন করতে চাই, তাহলে সেলসের কোয়ান্টিটি বাড়াবো না কমাবো? কমাবো। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আসবে ডিক্রিজ, আর প্রথম প্রশ্নের অ্যান্সারটা আসবে কত? ইনক্রিজ। তো এখন সমস্যা হচ্ছে দেখো আগের বছরের কতটা আমাদের প্রফিট ছিল, টোটাল প্রফিট, সেটা কি আমরা জানি না, বার করাও সম্ভব না অঙ্ক থেকে, কারণ কোয়ান্টিটি দেওয়া নেই। আগের বছর কি পরিমাণ বিক্রি হয়েছে সেটা যদি জানা সম্ভব না হয়, তাহলে আগের বছরে কতটা প্রফিট ছিল সেটা কি আমাদের জানা সম্ভব? ধরে নাও 0। আমি ওই বেসিক কনসেপ্টের উপরে এলাম। আগের অঙ্কটা কিভাবে বললাম আমি ধরে নেবো সবসময় আগের বছরের প্রফিট কত ছিল? 0। আগের বছরের প্রফিট কত ছিল? 0। তাহলে আমি ব্রেক ইভেন সেলসটাকেই ধরে নিলাম যে ব্রেক ইভেন সেলসটা আমার আগের বছরের সেলস ছিল, অতএব প্রফিট ছিল আমার 0। তাহলে আমি এখনো 0 প্রফিটই মেনটেন করতে চাইছি। কি করতে চাইছি? 0 প্রফিটই মেনটেন করতে চাইছি, এবং সেক্ষেত্রে আমার 3 টাকা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বেড়ে গেছে, তাহলে আমার পিভি রেশিও চেঞ্জ হবে। 3 টাকা যদি ভ্যারিয়েবল কস্ট বেড়ে যায়, তাহলে আমার পিভি রেশিও চেঞ্জ হবে না? হবে না? হবে তো। তাহলে সেক্ষেত্রে আমাকে কত পার্সেন্ট সেলস ভলিউমটা বাড়াতে হবে বা কমাতে হবে। তাহলে আমি আগে দেখি যে আগের বছর যদি আমি 0 প্রফিট করে থাকি, তাহলে সেক্ষেত্রে কতটা কি পরিমাণ আমার সেলস ছিল সেটা আমি বার করে নিই। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি এটা ইউনিটেই বার করছি, যেহেতু ভলিউম বলেছে আমি ইউনিটেই বার করছি। সেলসে বার করলেও সমস্যা কিছু হবে না, আমি ভলিউম বার বলেছে বলে আমি ইউনিটে বার করছি। তাহলে দেখো যে এক্ষেত্রে আমাদের ফিক্সড কস্ট কত? 12 লাখ। আর আগে যখন 3 টাকা বাড়েনি, যখন ভ্যারিয়েবল কস্ট 3 টাকা বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন সেলস কত ছিল সেটা আমরা দেখি। তাহলে ব্রেক ইভেন সেলস বিইপি বিফোর চেঞ্জে বিইপি কত ছিল না ইউনিটে বার করব। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, ফিক্সড কস্ট কত ছিল? 12 লাখ। হ্যাঁ, 12 লাখ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল আমাদের? 15 টাকা মাইনাস 35 টাকা, মানে 50 মাইনাস 35, দ্যাট ইজ 15। এটা সমান কত? 80,000। এটা আমাদের আগের বছরের সেলস ছিল, ব্রেক ইভেন সেলস। এই বছরের ব্রেক ইভেন সেলসটা বার করবো। যদি 3% যদি 3 টাকা পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশন পার চেঞ্জ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে লিখবে নিউ বিএপি। আচ্ছা, এটা ইউনিটে লিখে দিবে তো একটু, এখানে লিখবে ইন ইউনিটস, এখানটা লিখবে এটা। তাহলে নিউ বিইপি, এটাও ইন ইউনিটস,
এটা সমান কত? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এটা সমান কত? ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট 12 লাখ। ফিক্সড কস্ট তো চেঞ্জ হচ্ছে না, তাহলে 12 লাখ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন চেঞ্জ হবে। 3 টাকা ভ্যারিয়েবল কস্ট বললে আমার কন্ট্রিবিউশন 3 টাকা কমে যাবে, কন্ট্রিবিউশন কত আসবে? 12। এটা সমান কত হচ্ছে? 1 লাখ। এনি কোশ্চেন? হ্যাঁ, তাহলে চেঞ্জ ইন সেলস কোয়ান্টিটি কত হচ্ছে? চেঞ্জ ইন সেলস ভলিউম কত হচ্ছে? 20,000। চেঞ্জটা কত আসছে? 20,000 বাড়ছে। তাহলে দেখো, অতএব ইনক্রিজ ইন সেলস ভলিউম, increase in sales volume equal to 1 lakh minus 80,000, that is equal to 20,000 units। এবার আমাকে কিন্তু কতটা বাড়বে, কি পরিমাণ বাড়বে এটা চাইনি, আমাকে চেয়েছে পার্সেন্টেজ। তাহলে আমি কি করবো? পার্সেন্টেজ তাহলে কত দেখো, 80,000 বাড়লো কত? আগে পার্সেন্টেজ বার করতে হলে তো আগেরটাকে ধরতে হবে, আগের যেটা ছিল তার উপরে পার্সেন্টেজটা বাড়বে বা কমবে। তাহলে এখানে 80,000 বাড়লো 20,000, তাহলে একে কত? 100 কত? তাহলে কত? 20 বাই 80,000 ইন্টু 100, 20,000 ডিভাইডেড বাই 80,000 ইন্টু 100। তাহলে অতএব রিকোয়ার্ড increment in sales volume equal to 20,000 divided by 80,000 into 100 equal to কত? 25%। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ, না বোঝা যাচ্ছে না? তাহলে আমার কোনোভাবেই, আমি যদি এখানে যদি ফাঁদে পা দিয়ে দিই একবার, যে আগের বছরের প্রফিট কত ছিল, আগের বছরের সেলস কত ছিল, সেই সব যদি চিন্তা ভাবনা করতে যাই, আর কোনোভাবেই অঙ্কের সলিউশন তুমি কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারবে না, তখন তুমি ঘাবড়ে যাবে। তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে আমাকে, যে আমার ব্রেক ইভেন সেলসটা যত পার্সেন্ট বাড়বে তত পার্সেন্টই সেলস বেড়ে যাবে, তত পার্সেন্টই সেলস বাড়াতে হবে। ব্রেক ইভেন সেলসটা যত পার্সেন্ট বাড়বে তত পার্সেন্টই আমার সেলস বাড়বে, যাতে করে আমার আগের বছরের প্রফিটটা মেনটেন হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, তার কারণ আমি এখানে ধরে নিলাম যে আগের বছর আমাদের জিরো প্রফিট করছিলাম, অথবা আগের বছর আমরা ব্রেক ইভেন সেলসে ছিলাম, তাহলে ওই জিরো প্রফিটই এখনো আমি মেনটেন করতে চাইছি। অথবা এবার আমি কেউ যদি ভাবে যে 10,000 ছিল, তাহলে সেটা আমি ক্যালকুলেশন আগে দেখালাম যে 10,000 হলেও একই আসবে, 20,000 হলেও একই আসবে, সেম আসবে। আগের এক্সাম্পল আমি দেখে দিয়েছি, বোঝা গেছে? তাহলে এইবার তাহলে দ্বিতীয় পার্টটা পারা যাবে। দ্বিতীয় পার্টে বলেছে 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস উইদাউট অ্যাফেক্টিং এক্সিস্টিং প্রফিট কোয়ান্টাম। তো 10% যদি সেলিং প্রাইস বেড়ে যায়, তাহলে আমার সেলিং প্রাইস, নিউ সেলিং প্রাইস কত? 55, 50 টাকা ছিল তো, তাহলে সেক্ষেত্রে পিভি রেশিও চেঞ্জ হবে। একই রকম ভাবে সলিউশন করবো, আমি করে দিচ্ছি। বোঝা গেল? কি আছে? ও, নিউ, আমরা কি করব? নিউ সেলিং প্রাইসটাকে বার করে দেখে দিই একটু। নিউ সেলিং প্রাইস সমান কত? 50 into 100, 10%, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু রুপিস 55। তাহলে নিউ কন্ট্রিবিউশন পার ইউনিট, আমার কি এখানে ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে? হয়নি তো? তাহলে নিউ কন্ট্রিবিউশন পার ইউনিট ইকুয়াল টু 55 মাইনাস 35, নাকি? সমান রুপিস 20। এবার আমি প্রিভিয়াস ব্রেক ইভেন সেলসটা বার করবো আর কারেন্ট ব্রেক ইভেন সেলসটা বার করবো, মানে একটা বিফোর চেঞ্জ, একটা আফটার চেঞ্জ। বোঝা গেল? হ্যাঁ, তাহলে দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বিফোর চেঞ্জ সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। কন্ট্রিবিউশন পার ইউনিট, তাহলে হচ্ছে আগে কত ছিল? ফিক্সড কস্ট 12 লাখ, এটাই থাকছে। আমি এটাই তো ফিক্সড কস্ট তো চেঞ্জ হচ্ছে না, আগেও যা পরেও তো একই হবে, শুধু কন্ট্রিবিউশন পার ইউনিটটা চেঞ্জ হবে। তো কন্ট্রিবিউশন পার ইউনিট আগে কত ছিল? 15, তাহলে এটাও কত হচ্ছে? 80,000, তাই তো? হ্যাঁ, এখন হচ্ছে নিউ বিইপি ইন ইউনিটস
সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 12 লাখ। ফিক্সড কস্ট তো একই থাকছে, কন্ট্রিবিউশন পার ইউনিট এখন 20 ইকুয়াল টু এটা কত হচ্ছে 60,000। এটা ইউনিটস, কিন্তু যেহেতু ভলিউম বলেছে আমি ইউনিটসে বার করব। ঠিক আছে, যদি সেলস এর পার্সেন্টেজ বলতো রুপিসে ভ্যালুতে, তাহলে একই করতাম, শুধু পিভি রেশিও করে দিতাম, তাহলে তো সেলস ভ্যালুতে পেয়ে যেতাম। বোঝা গেছে? তাহলে এবার লিখবে রিকোয়ার্ড, এখানে কি হচ্ছে কমছে তো, তাহলে রিকোয়ার্ড ডিক্রিমেন্ট ইন দা পার্সেন্টেজ অফ সেলস ভলিউম, required decrement in sales volume equal to 20,000। আর চেঞ্জটা তো 20,000 দেখতে পাচ্ছি, চেঞ্জটা আমি লিখিনি, চেঞ্জটা লিখে নেবে পরে। 20,000 divided by 80,000 into 100। আচ্ছা, এটা ডিক্রিমেন্ট না লিখে ডিক্রিজ লিখতো, রিকোয়ার্ড ডিক্রিজ ইন সেলস ভলিউম, রিকোয়ার্ড ডিক্রিজ ইন সেলস ভলিউম সমান 20,000 by 80,000 into 100 ইকুয়াল টু কত হচ্ছে এটা 25। আগেরটাও 25% ছিল তো, হ্যাঁ 10 17।